21st সেঞ্চুরিতে এসে আমরা অন্তত আমাদের দেশে যা দেখছি, বাইরেও অন্যান্য দেশে অনেক ধরনের প্রবলেম আমরা দেখছি, খুব দুঃখেই আছি আমরা কিছু কিছু ব্যাপারে, এবং আমরা পরিত্রাণের পথ নিশ্চয়ই খুঁজছি। তো আমি চাই জয়াদি আলোচনাটাকে এগিয়ে নিয়ে যান। জয়াদি বলছি, প্রথমত তো সাবিরকেই প্রধানত আর বাকিদেরও সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই কলেজটা যখন থেকে শুরু হয়েছিল তখন থেকে সাবিরের কাছে আমি এই কলেজটার কথা শুনতাম। মেয়েদের পঠন পাঠনের জন্য আরেকটা কলেজ তৈরি হলো, এই কাছাকাছি অঞ্চলে যে মেয়েরা থাকে, যাদের দূরে গিয়ে পড়াশুনো করা অসুবিধে, তারা যাতে উচ্চশিক্ষায় যেতে পারে তাই জন্য একটা কলেজ প্রতিষ্ঠিত হচ্ছে। মানে এই কলেজটা সম্পর্কে অনেক দিন ধরে শুনছি, প্রায় এর জন্মলগ্ন থেকে। সেখানে আসতে পারা সেটাই একটা খুব বড় ব্যাপার। তারপরে এত সুন্দর একটা ডাইভার্সিটি ফেস্টিভ্যাল, বৈচিত্র্যের উৎসব, এটা তো উপলক্ষটা আরও সুন্দর। বেঁচে থাকার থেকে বড় উৎসব তো কিছু নেই, যেই উৎসবের কারণে সবচেয়ে দুঃখের মধ্যেও, সবচেয়ে আতঙ্কের মধ্যেও মানুষ বেঁচে থাকার চেষ্টা করে, কেননা সে পরের দিনটা দেখতে চায়। একসঙ্গে থাকাটা এত অভ্যস্ত ছিল যে ঠোকাঠুকি লাগুক, হোঁচট লাগুক, তো একসঙ্গেই তো থাকছি। এখন যখন নানা রকম রাজনৈতিক কারণে সেই একসঙ্গে থাকার ব্যাপারটা সমস্যায় পড়ছে, তখন আমাদের জানতে হচ্ছে ও আচ্ছা, এ আর এ আলাদা, এবং আলাদা থাকাটা আশ্চর্যের নয়, নানা রকম হওয়াটা আশ্চর্যের নয়, এর সাথে ওর সম্পর্কটা শত্রুতার সম্পর্ক। সবসময় ভাবি কি কাউকে ভালোবাসতে গেলে বা কারোর সাথে বন্ধুত্ব করতে গেলে আমাদের একরকম হতে হবে, সেটা কিন্তু নয়। There's a beauty in difference. মানে যখনও বলছে যে ও আমার মতো পোশাক পরে না, তখন আমার শুনতে ইচ্ছে করছে, জানতে ইচ্ছে করছে যে ওর পোশাকটা তাহলে কেমন দেখতে, ওর গানের তাহলে শব্দের মানে কি। সেখানে আমরা 2টো পর্যন্ত 3টে পর্যন্ত বসে আড্ডা মেরেছি। এই দরবেশ বলে একটা ছেলে, কি অদ্ভুত, আমি তো ওর নামটাই উচ্চারণ করতে পারছি না। তারপরে মনে রাখার জন্য দরবেশ যে সন্দেশ পাওয়া যায় আমাদের এখানে, আমি সেই দিয়ে ওর নামটা মনে রেখেছি। নিয়ে সেইবার এই আগের মাসেও তারা সবাই আবার এসেছিল, এই দরবেশ, কীর্তি, আর এবার ওরা বাসিত, আদনান, আরও বন্ধুদের এনেছিল কাশ্মীর থেকে, কেরালা থেকে। তারা যখন কথা বলছে যে তাদের ওখানেও ডাল লেকে যেমন নৌকায় হাউসবোট, সেরকম অ্যালোপিতেও কেরালাতেও হাউসবোট, মানে কোথাও যেন মিল জিনিসগুলোর, আবার এত মিল থেকেও যেন সেই দুটো খুব আলাদা, আর আলাদা হয়েও যেন সেই দুটো খুব সুন্দর। ডাইভার্সিটি, অনলি ডাইভার্সিটি ক্যান ব্রিং পিস। কোনো কিছু মনোলিথ হলে সেটার মধ্যে পিস কতক্ষণ থাকে বলা মুশকিল, কেননা মানুষের সমাজ তো প্রাথমিকভাবে প্রকৃতির মধ্যে থাকা একটা প্রাকৃতিক সংস্থান। মানুষরা তো প্রকৃতির একটা অংশ, মানুষের সমাজ প্রকৃতির অংশ। প্রকৃতির মধ্যে কোথাও কিন্তু একরৈখিকতা নেই। একটা ঘন জঙ্গলে সব গাছ একরকম হয় না, হলে সেটাকে আর জঙ্গল বলে না। মানুষদের মধ্যেও তাকালে দেখা যাবে কোনো দুটো মানুষ অবিকল একরকম নয়। মানে প্রাকৃতিক নিয়মের ক্ষেত্রে ডাইভার্সিটিটাই হচ্ছে নিয়ম। আর মানুষের সমাজ যেহেতু তার প্রাকৃতিক পরিবেশ অনুযায়ী তৈরি হয়, মানুষের সামাজিক অভ্যেস যেহেতু তার কাছাকাছি যা পাওয়া যায় সেই অনুযায়ী তৈরি হয়। কারা কেমন বাড়িতে বাস করে এটা দেখলেই বোঝা যায় যে তার অঞ্চলটা কেমন। আমি যা খাচ্ছি সবাইকে তাই খেতে হবে, এইটা ভীষণ অবৈজ্ঞানিক ভাবনা। আমি যা করছি এটাই একমাত্র ভালো, অন্য বাকি সবগুলো খারাপ, এটা অবাস্তব ভাবনা এবং অবৈজ্ঞানিক ভাবনা। আমাদের এখানে একটা গানের সুর শুনে বলে দেওয়া যায় এটা কোন অঞ্চলের, কোনটা বড় নদী দিয়ে নৌকো যাচ্ছে সেই মাঝিদের গান, আর কোনটা অনেকজন ছিপ নৌকো টেনে নিয়ে যাচ্ছে একসঙ্গে দাঁড় ফেলে সেই অঞ্চলের গান। এটা শুধু গানের সুর শুনে বলা যায়। কোনটা পাহাড়ি অঞ্চলের গান আর কোনটা ছাদ পেটানোর গান, এইটা গানের তাল থেকে বোঝা যায়। এই বৈচিত্র্যই একটা সংস্কৃতিকে ক্রমশ, যাকে আমরা উন্নত বলি,
বর্ণময়তা যদি তার একটা প্রধান লক্ষণ হয়, সমৃদ্ধি তো তার আরেকটা লক্ষণ। যে কিসে বেশি মানুষ ভালো থাকে, যত বৈচিত্র্য থাকে তত মানুষ ভালো থাকে। আমাদের এই কলেজে তো আমাদের 6টা ভাষা আছে, যেটা আপনাকে বলছিলাম, ইংলিশ, বাংলা, হিন্দি, তারপরে পার্সিয়ান, আরবিক, উর্দু। তো এই বিভিন্ন ভাষায় বিভিন্ন থেকে মেয়েরা আসছে, বেশিরভাগ উর্দুভাষী মেয়েরাই আসছে, বা বিশেষ করে পার্সিয়ান আর উর্দুতে তো উর্দুভাষী মেয়েরাই আসবে। ইংলিশেও আছে, বাংলাভাষী, কিন্তু যেটা দিদি বলছিলেন যে হয়তো বাবা বাঙালি বা মা নন বেঙ্গলি এই ধরনের আর কি মিক্সচার। আমি যে পাড়াতে থাকি সে পাড়াটা হয়তো অনেকে জানে, তালতলা এলাকা। সেখানে একটা দিকে নন মুসলিম মানে হিন্দুরা একদিকে বাস করে, একদিকে মুসলিম বাস করে, একদিকে খ্রিশ্চান। তো আমি যেটা দেখে এসেছি যে খুব সুন্দর একটা পরিবেশ। এইটাই তো জীবন, এই মিলেমিশে থাকা, একসাথে এক অপরকে চেনা, এক অপরের সাথে আমাদের ইয়েগুলো এক্সচেঞ্জ করা, ভিউ এক্সচেঞ্জ করা, এইটাই তো আমার মনে হয় এটাই জীবন। সেইটাকে, এই স্বাভাবিকতাটাকে অন্য অন্য উদ্দেশ্যে ব্যবহার করা হয়। মানে একটা বড়, ওই যে বলেছিল না যে খুব বড় একটা জিনিসকে ভাঙতে হলে প্রথমে ওটাকে টুকরো করো, টুকরো করে তারপরে কাটো। মানে ভাষা একটা আশ্চর্য জিনিস, যেটা কয়েক লক্ষ বছর ধরে মানুষ তৈরি করেছে। ভাষা তৈরি করেছে কিন্তু মানুষ সমষ্টিগতভাবে, কিন্তু ভাষার ভালো মন্দ, উঁচু নিচু, ক্ষমতার বৃত্তের বাইরে থাকা, এই ভাগটা মানুষ তৈরি করেছে। তখন সংস্কৃত ভাষাটা খুব ভালো, এটা শুধু উঁচু জাতির লোকেরা লিখবে, নিচু জাতির লোকেরা লিখলে ওদের কান কেটে দেওয়া হবে, অন্য ধর্মের লোক পড়াবে না। হ্যাঁ, ফার্সি ভাষাটা সবচাইতে বড় বাদশাদের ভাষা, ওটায় যারা কথা বলবে তারা সব হচ্ছে বড় বড় লোক, আর হিন্দি ভাষায় যারা কথা বলবে ওরা সব চাকর বাকর। এই ভাগগুলোকে তৈরি করেছে। অন্তরা যেটা বলেছিল খুব ইম্পর্টেন্ট কথা, যে বাড়ির লোকেদের খুব চিন্তা ছিল যে এই মোমিনপুর কলেজে পড়াতে যাব, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, আর না কি হবে। এইটা শুধু অন্তরার দোষ নয়, সারা শহরের দোষ। সারা শহর এই না জানার কারণে খিদিরপুর, মোমিনপুর, যেটাকে আমরা কলকাতা 23 বলছি, এইটা আমাদের এই অজ্ঞতা না থাকার কারণে আমরা একটা এই যে ব্র্যাকেটের মধ্যে, বন্ধনীর মধ্যে ফেলে দিই। এইটা না জানার কারণে শহরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এত ধরনের ভুল ভ্রান্তি আমরা রোজ দিন রাত শুনতে পাচ্ছি, যেটা যে অজ্ঞতা থেকে আমরা যে অবিশ্বাস তৈরি হয়, তা থেকে যেটা যে ধরনের বিভেদগুলো সৃষ্টি হয়, অসহিষ্ণুতা তৈরি হয়। অথচ 6টা মেজর রিলিজিয়ন, 150-এর বেশি ডায়ালেক্ট নিয়ে ভারতবর্ষ এতদিন ধরে মাঝে মাঝে হোঁচট খেয়েছে ঠিকই, কিন্তু আবার তো শেয়ার মার্কেটের মধ্যে ঝেড়ে উঠে পড়েছে, হোঁচট খেয়েছে। আমি বলছি না 47-এর পরে কিছু হয়নি, দেশেতে অনেক কিছু হয়েছে, 47-এর আগেও হয়নি এমন না, অনেক দিন ধরে এই শহরের কলকাতায়। কিন্তু শহর কলকাতাতে 47-এর আগে একে অপরকে যতটা জানতো, হঠাৎ আমরা জানা আচরণ কমে গেছে। কেননা আমি একটা উদাহরণ বারবার বলি, আগে বলছি, যে সারা শহর জুড়ে মসজিদ ছিল, 526টা মসজিদ। আমাকে যে নৈয়ন নেবার করতে হতো না কবার আজান হয় এর জন্য, কিন্তু আজকে বলতে হয় কবার আজান হয়। কেননা বালিগঞ্জ সার্কুলারে 6টা মসজিদ আছে ঠিকই, হয়তো তারা শুনতে পায়, কিন্তু শেখাতে হচ্ছে যে 5বার আজান হয়, মুসলিমরা নামাজ পড়ে। কিন্তু এই স্বাভাবিকতাটা নষ্ট হলো যখন আমরা বেছে নিলাম, বাধ্য হলাম একটা জায়গায় আলাদা আলাদাভাবে থাকতে। এবং আনফর্চুনেটলি নতুন ডেটা দেখাচ্ছে কলকাতা হচ্ছে মোস্ট সেগ্রিগেটেড, এবং গণতন্ত্রকে বিতর্ক করার জন্যই, ডায়লগ করার জন্য, সেইটাকে আমরা এক ধর্ম, এক বর্ণ, এক ভাষা, এই একটা মনোকালচারের মধ্যে নিয়ে আসছি। বহু মানুষ আমাদের বন্ধু, তারা 20 বছর, 30 বছর, 40 বছর জীবনের পড়াচ্ছে, লিখছে, প্রতিষ্ঠিত মানুষ, সাধারণ মানুষ। খিদিরপুর, মোমিনপুর, মেটিয়াপুর, জাকের স্ট্রিটে কখনো আসা হয়নি, ফার্স্ট টাইম। মুসলমান উবের ড্রাইভার, তার পাশে বসতে, তার গাড়িতে চড়তে আমার ভয় হয়। মুসলমানরা কেন বিছানায় বসে খায়, মানে খুব ফ্র্যাঙ্কলি ইউথরা বলেছে, যেগুলো আমরা শিখেছি। একজন মহিলা সেদিন করে বলছে যে আমার বন্ধু, আমি যখন খুব ছোট ছিলাম, আমার বন্ধুর বাড়ি পুড়ছে, অথচ আমাদের পরিবারের কেউ যাচ্ছে না। অনেক বড় হয়ে আমি রিয়েলাইজ করলাম কেন যায়নি সেই দিনে। দাঙ্গার কথা 64-এর, বলছি কেন আমার বন্ধুর বাড়িতে আমার পরিবারের লোক কেউ ছাপিয়ে গেল না।
অনেক পরে হয়েছে। এই গল্পগুলো, এই ন্যারেটিভসগুলো, এই যে স্টিরিওটাইপ করা, ব্র্যাকেটে বেঁধে ফেলা, এইটা ভাঙার জন্য সবচেয়ে বড় মাধ্যম আমরা বলছি যে আসুন দেখুন। ইহুদি তারাও কতজন থাকতেন, আজকে নামসের দোকান থেকে শুরু করে আর্মেনিয়ান মেডিকেল কলেজে কতখানি কন্ট্রিবিউশন ছিল তাদের। এবং কলকাতার রাস্তাকে যদি আমরা খনন করে দেখি, স্ট্রিট হিস্ট্রি, তার যদি নামগুলো খনন করে দেখি, চকু খানসামা লেন থেকে ওস্তাগার মিস্ত্রি লেন থেকে শুরু করে প্রত্যেকটা স্ট্রিট হিস্ট্রির পিছনে কলকাতার যে কসমোপলিটন নেচার সেইটা উঠে আসে। আনফরচুনেটলি আমাদেরকে একটা এফোর্টস নিতে হচ্ছে, যেটা খুব স্বাভাবিক ছিল, যেটা খুবই স্বাভাবিক ছিল যে আমরা ঈদ কাকে বলে, মহরমটা দুঃখের উৎসব, সেটা বুঝতে পারতো। যেখানে শোকের বিলাপ হতো, সেটা কবে হঠাৎ করে হ্যাপি মহরম হয়ে গেল আমরাও জানি না, কিরকম ভাবে চলে এলো, এটা কোন অজ্ঞতা থেকে। বা জাকারিয়া স্ট্রিটে আমরা দেখতে পেতাম, শঙ্কর খুব ভালো করে লিখেছি যে আমি সেন্ট্রাল এভিনিউ দিয়ে যাচ্ছি, অথচ জাকারিয়া স্ট্রিটের মধ্যে একটা মহোৎসব চলছে আমরা জানি না। সেইটা ভেঙে গেছে। সেটা ভেঙে যে আজকে রোজার মাসে আমরা সবাই হুল্লোড় করে এখন ফুড টকে যাচ্ছি, ফুড খেতে যাচ্ছি জাকারিয়া স্ট্রিটে, কিন্তু রোজার ঠিক আগে। মানে আমাদের এই যে আমরা বা পলিটিশিয়ানরা সারাদিনই খাওয়া দাওয়া করলেন, হ্যাঁ, সন্ধ্যাবেলা ইফতার করতে গেলেন। হ্যাঁ, একটা অভিযোগ মানে বারবার আমাদেরকে এই যে যারা কাজ করতে চায় কমিউনিটি বাইরে থেকে এসে, যে আমরা এই জায়গাগুলো খুব ডিফিকাল্ট জোন, এখানে আমরা কাজ করতে পারি না। ডিফিকাল্টটা তার নয়, ডিফিকাল্টিটা আমার। একদম তার মধ্যে সমস্যাটা আছে। আমি মেটিয়াপুরুষের মেয়েদের নিয়ে অনেকের কাজের সমস্যা হয়, পুরুষ মানুষদের সাথে কথা বলতে চাই না। মেটিয়াপুরুষের নানা কালচারের কথা বলা হয়, কিরিপুরের কথা বলা হয়, জাকারিয়া স্ট্রিটের কথা বলা হয়। জাকারিয়া স্ট্রিটে একটা 70 বছরের বৃদ্ধ আছেন, যিনি 20 বছর ধরে রাশিদ ভাই মেয়েদের নিয়ে নাটক করছে, আর তিনি বলেন আমাদেরকে তো রবীন্দ্র সদনে কেউ ডাকে না, আমি তো মুসলিম ইনস্টিটিউটে করি আর জাকারিয়া স্ট্রিটে করি। কেননা তার তো বড় ব্র্যান্ড নেই, তার তো ফেসবুক নেই, তাকে আমরা অনেক করে ডেকে নিয়ে তাকে ভাইরাল করে দিই। আমরা মেটেবুরুজের ইমামবাড়াতে আমরা যে সাগ্রহ আমন্ত্রণ পেয়েছি, আমরা ভেতরে ঢুকছিলাম প্রথমে একটু ভয়ে ভয়ে যে ঢুকবো, ওখানে মানে প্রার্থনা করার জায়গা, ওরা এত আগ্রহ করে, এমনকি অনেক বয়স্ক মানুষরাও এসো ভেতরে দেখো, জিজ্ঞেস করছি এই প্রতীকটার মানে কি, এটার মানে কি। ওরা কী আগ্রহ নিয়ে বুঝিয়েছেন, বারবার বললেন আপনারা পরে আরেক দিন আসুন, এখানে আরও অনেক কিছু জিনিস আছে দেখাবো। মানে মঞ্জিলাত ফাতিমা যে সত্যি সত্যি একটা ইতিহাসের অংশ, একটি মেয়ে যে ওয়াজিদ আলী শাহের বংশের একটি মেয়ে, এবং একই সঙ্গে সে এখন একটা খাবার দোকান চালায়। এই দুটোই তো বিস্ফোরক ব্যাপার। যেটা আমি কলেজের কাছে প্রস্তাব হয়েছিল যে লোকাল হিস্ট্রি চর্চাটা যদি খিদিরপুরকে কেন্দ্র করে আমরা একটা করতে পারি, তাহলে কিন্তু সেটা একটা অভূতপূর্ব কাজ হবে। তো এখনো পর্যন্ত মানে কয়েক বছর আগে পর্যন্ত মেডিকেল কলেজের যে খাদ্য তালিকা ছিল, যেটা হসপিটাল থেকে খেতে দেওয়া হতো, তাতে কোষার ছিল। তার কারণ ওখানে জুদের অনেক কন্ট্রিবিউশন ছিল এবং জুদের ফান্ডিং ছিল। তাই ওদের যে হসপিটাল যে ফুড তৈরি করতো, তার মধ্যে কোষার, যেটা জুদের খুব ফেভারিট ফুড, সেটা ছিল। তো একসঙ্গে থাকার এই ইতিহাসগুলোকে আমরা যদি রিভাইভ করি এবং লোকালি করি, পুরো কলকাতার দায়িত্ব নিয়ে নিলে হবে না। আমাকে কাজ আমার খিদিরপুর করতে হবে, আমার কাজ মিডিয়াপুরে করতে হবে। শ্রী শ্রমিক বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের কলেজে এসেছেন। আমি মাননীয় শিক্ষককে অনুরোধ করছি বলার জন্য। আমাদের ইতিহাসে নানা বর্ণ, নানা জাতি, নানা ধর্ম, নানা ভাষা, নানা বিশ্বাস, নানা রাজনৈতিক মত, এই সব কিছু নিয়ে একটা জীবনযাপনের দীর্ঘ ইতিহাস, দীর্ঘ পরম্পরা আমাদের আছে। সেটা মাঝে মাঝে ইতিহাসের এক একটা পর্বে, এক একটা সময়ে ধাক্কা এসেছে সম্পূর্ণ অনভিপ্রেত, অযাচিত বিরোধ, বিবাদ, দ্বন্দ্ব, এবং সেটা কখনো কখনো খুব ভয়ঙ্কর, রক্তক্ষয়ী হয়ে উঠেছে। কিন্তু আবার আমরা মূল স্রোতে, মূল ধারায় আমরা ফিরে যেতে পেরেছি। আমরা আজকে আবার একটা দেশ জুড়ে ওইরকম একটা সংকটের সময়, যে এই বিরোধগুলো দানা পাকাচ্ছে, এই বিরোধগুলোকে অনেকে তাদের নিজেদের স্বার্থে বাড়িয়ে তুলছে, বিপজ্জনক করে তুলছে। এরকম একটা সময়ের মধ্যে
এইরকম একটা সমাবেশ, এরকম একটা প্রয়াস 3 দিন ধরে একটা স্কুল, একটা অঞ্চল এইখানে এনে এই ভাবনা চিন্তাটাকে চারিয়ে দেওয়া, তার মধ্যে নিজেরাও খানিকটা নতুন করে ভাবতে শুরু করে যে আমরা কি আচরণ করব, কিভাবে এই সময়টার সঙ্গে আমরা যুঝব, এর একটা খুব বড় গুরুত্ব আছে। এবং এর নানা দিক এই কদিনের নানা অভিজ্ঞতার মধ্যে, আলোচনার মধ্যে নিশ্চয়ই উঠে এসেছে আমি জানি। আমি নতুন করে খুব অনেকটা কিছু বলতে পারবো কিনা জানি না। আমি ভাবলাম যে আমার পারিবারিক সামাজিক একটা অভিজ্ঞতা, যার মধ্যে দিয়ে আমি বড় হয়েছি, আমার জীবনে ঘটেছে, তার একটা গল্প, তার একটা কাহিনী, বাস্তব কাহিনী, সেটা একটু বলতে ইচ্ছে করে। এবং অনেক সময় আমার বন্ধুদের মধ্যে, অন্য ভাষী বন্ধুদের মধ্যেও এই গল্পটা বলতে আমার ভালো লাগে। সেই গল্পটা একটু বলি, তার থেকে অনেকগুলো ভাবনার বিষয় হয়তো বেরিয়ে আসবে। আমার দেশ বলতে পূর্ব বাংলা, যদিও আমি সেভাবে কখনো পূর্ব বাংলায় থাকিনি, জীবনে একবারই গেছি এবং সেটা অনেক পরে। দেশভাগের অনেক আগেই আমার পরিবার পূর্ব বাংলা থেকে এখানে চলে আসেন, এদিকে কলকাতায় বসতি করেন। তার আগে এবং তার পরেও কিন্তু আমার জন্মের আগে পূর্ব বাংলার সঙ্গে একটা যোগ ছিল। আমার বাবা তার ইংরেজির অধ্যাপক জীবন শুরু করেছিলেন ঢাকায়, জগন্নাথ কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় তখন সবে তৈরি হচ্ছে। জগন্নাথ কলেজে আমার বাবা ইংরেজি পড়াতেন 1917-18 সাল থেকে 1927-28 সাল পর্যন্ত। এবং সেই সময় বাবার ছাত্রদের মধ্যে ছিলেন এমন অনেকে যারা পরবর্তীকালে বাংলা সাহিত্যে, বাংলার চিন্তার ক্ষেত্রে খুব বড় ভূমিকা পালন করেছেন। কবি বুদ্ধদেব বসু, কবি প্রেমেন্দ্র মিত্র, কবি অজিত দত্ত, এরা বাবার সরাসরি ছাত্র। অর্থনীতিবিদ ভবতোষ দত্ত, তিনি আমার বাবার ছাত্র। এবং খুব উজ্জ্বল একটা সময় তখন ঢাকায়। আমার এই পিস্তুত দাদা আহমেদ রেজা, তিনি পাকিস্তান সামরিক বাহিনীতে ছিলেন, সৈনিক ছিলেন। এবং যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন অনেকেই সৈন্যবাহিনী থেকে পদত্যাগ করে, পাকিস্তানি সৈন্যবাহিনী থেকে পদত্যাগ করে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন। তার মধ্যে আমার পিস্তুত দাদা আহমেদ রেজা ছিলেন। তিনি মুক্তিযোদ্ধাদের, মুক্তিবাহিনীর সৈনিকদের সামরিক প্রশিক্ষণ দিতেন, সেইটি তার কাজ ছিল। এবং এপারের শিবিরে সেইটি তার ভূমিকা ছিল। এবং সেই সময় আমার পিসি ওকে বলে দেন, আর কিছু ওরও জানা ছিল না, আমরা এতই বিচ্ছিন্ন হয়ে গেছি, দেশ ভাগ, কত কিছু ঘটে গেছে, তারপরে কত কালের ভাগ হয়ে গেছে। এইটুকু বলতে পেরেছিলেন আমার পিসি। আমার বাবার নাম করে বলেছিলেন যে এই তার নাম, আমার দাদার নাম। কলকাতা বিশ্ববিদ্যালয় তিনি পড়ান, গিয়ে খুঁজে বের কর। এবং ওই সমস্ত কিছুর মধ্যে তার চাপ, তার ত্রাস, সব কিছু, তার মধ্যে আহমেদ রেজা কলকাতা বিশ্ববিদ্যালয়ে যান। সেই সূত্রটা ধরে আমার বাড়িতে এসেছেন। সেই সূত্র থেকে আমার প্রতিবেশনীর সঙ্গে কথা বলতে গিয়ে জানতে পেরেছেন যে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াই। পরের দিন সকালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে গেছেন ওই সূত্রটা টেনে। এবং পরে যেটা আমাকে বলেছিলেন আমার এই পিস্তুত দাদা আহমেদ রেজা, আমি তো তোমাদের চিনি না, এবং এত বছর কেটে গেছে, তোমরা কিরকম মানুষ আমি তো জানি না,
তোমাদের ধ্যান ধারণা বিশ্বাস আমার তো তিলমাত্র ধারণা নেই। আমি যদি হঠাৎ আজকে এসে বলি যে আমি তোমাদের আত্মীয় এবং আমি অন্য ধর্মী, তোমাদের কি প্রতিক্রিয়া হবে আমি তো জানি না। এবং সেটা যদি কোনো অপ্রিয় পরিস্থিতি সৃষ্টি করে, সেটা সবার পক্ষেই অস্বস্তির কারণ হবে। সেই রকম কোনো ঘটনা আমি ঘটাতে চাই না, কারণ এই সম্পর্কটা খুব জটিল হয়ে গেছে ইতিহাসের কারণে। নিকটতম আত্মীয় তারা কিন্তু আজকে আত্মীয় পরিচয় দেবে কি দেবে না সেটা নিয়েও তাদের সংশয়ান্বিত হতে হচ্ছে। কিন্তু কাহিনীটার পরিণতি ভালোই হয়েছিল। কোথাও এই গল্পটা বলার, এটা একেবারে আমার জীবনের গল্প এবং এর সঙ্গে এত কিছু ইতিহাসের বাধা বন্ধ বিপত্তি, এই সবগুলোকে পেরিয়ে কিন্তু আবার ওই ছিঁড়ে যাওয়া, মুছে যাওয়া, ভুলে যাওয়া, ধসে যাওয়া সুতোগুলো আবার কিভাবে যেন যুক্ত হয়ে ওঠে। তার মধ্যে থেকে পারিবারিক আত্মীয়তা, পুরনো ইতিহাসকে আবিষ্কার করার আধুনিকতম বিজ্ঞান চেতনা, তার পরীক্ষা, তার বিশ্ব চরাচর জুড়ে তার চলা, ছড়িয়ে যাওয়া, এইখানেই কিন্তু আমাদের দেশ, আমাদের মনের যে অবিচ্ছিন্ন অনড় অটল একটা যোগসূত্র, সেটাকে কিন্তু আমরা আবার যেন ফিরে ফিরে পাই। নমস্কার। আবার এক করে যে গল্পটা পেলাম, সত্যি অভিভূত আমরা। এ থেকে অনেক কিছু শিক্ষা নেবার আছে। অনেক ধন্যবাদ চৌমিকদাকে, উনি রাজি হয়েছেন এবং এই অভিজ্ঞতা শোনানোর আমাদের অনেকেরই প্রথমবার সুযোগ হলো। আমি এই ধন্যবাদ দেওয়া ছাড়া, এবং আমরা কৃতজ্ঞ তিনি যে একদমই আমাদের অনুরোধে চলে এসেছেন এখানে।